এতটাই মানুষ দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, তবে বৃদ্ধি তোমার শাসনে তুমি দুর্বিষিতা দুঃখী। উত্তরকে গমন করেছেন 17ই অক্টোবর 2020। সভার প্রথম বক্তা ডক্টর সমীর ঈশা। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সবার কাজ শুরু করছি। আপনাদের সম্মতিক্রমে আপনারা ডক্টর মজুমদারের কাছ থেকে একটু আগে বিস্তারিত শুনেছেন। এই 3 দিন ব্যাপী হেরিটেজ নিয়ে, ঐতিহ্য নিয়ে যে কর্মকাণ্ড এবং সেমিনার প্রদর্শন সারা দিনটা হোস্ট হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনে এই অপরাহ্নে যে দুজন বিশিষ্ট বক্তা উপস্থিত রয়েছেন, ডক্টর সমীর ঈশা এবং ডক্টর মিত্র, ডক্টর প্রফেসর আবেশ বিভোর মিত্র। তো আমরা বিভোর হই ওদের বক্তব্য শুনব, কারণ এরা দুজনেই খুব গুণী মানুষ এবং খুব লেখাপড়া করার মানুষ। এবং আপনারা শুনেছেন ডক্টর ঈশা, উনি কলকাতার অন্যতম শ্রেষ্ঠ কলেজ সেন্ট জেভিয়ার্স, সেই সেন্ট জেভিয়ার্সে উনি ইতিহাসের বিভাগীয় প্রধান এবং অন্যান্য দীর্ঘকাল পড়াচ্ছেন এবং উনি যখন গবেষণা করছিলেন রয়েছেন এবং তাদের হাতের কাজ রয়েছে এবং আমি ধন্যবাদ জানাই নারী সেবা অন্য অনেকগুলো এমন প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে 1100 শতাব্দ বা কারণ সেই গোপালের সময়, পাল বংশের সময়, সেগুলো রাস্তাঘাটে যথেচ্ছভাবে পড়ে রয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। সেগুলো কিন্তু কোনো রকম হেরিটেজের কথা ভাবা হয়। আমি আপনাকে বানগড় বলতে পারি, আমি চন্দ্রকেতুগড় বলতে পারি, যেগুলো আমি ভিজিট। সবাই আমরা কেউ অধ্যাপক, কেউ হয়তো কোনো প্রফেশন, মানে আমরা সবাই সিনিয়র সিটিজেন অর অ্যাডাল্ট। তাই বাচ্চা কিছু ছেলেমেয়ে এসছে, এরা সিটি কলেজের সব ছাত্রছাত্রী। একটু এই কথাটা মানে আমাদের বড়দের সঙ্গে ছোটরাও আছে, এইটা জানিয়ে দিলাম এবং ওদেরকে আমরা। আমি প্রথমে আমাদের এই সংস্থা, যে সংস্থা আমাকে আহ্বান করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় ডক্টর পান্ডা এবং ডক্টর বিশ্বাস ছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন। ডক্টর পান্ডার সাথে আমার অনেক বছর পরে দেখা হলো, দেখে খুব ভালো লাগলো স্যারকে দেখে। এখানে অনেক মানিগুণী মানুষজন আছেন, অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে আমার প্রিয় কলিগরা রয়েছে যারা এখানে আর্টিস্ট আছে। আমি একজন আর্টিস্ট বেসিক্যালি। আমার প্রাথমিক পাঠ হচ্ছে শান্তিনিকেতন, আমি কলা ভবনের ছাত্রী ছিলাম। তারপরে আমি মাস্টার্স করি বরোদা থেকে, এমএস ইউনিভার্সিটি অফ বরোদা। এবার দিল্লিতে আমি ললিত কলা একাডেমিতে অনেক বছর কাজ করি। তারপরে আমি ফ্রান্সে ছিলাম, একল দা বুজাতে। এসে আমি বর্ধমান আর্ট কলেজে প্রিন্সিপাল হিসেবে জয়েন করি। প্রায় 14 বছর ওখানে কাজ করার পরে আমি বিড়লা একাডেমিতেও প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছিলাম। 2020 ঠিক করোনার আগে আমি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে সবার উদ্যোগে এআই ইনস্টিটিউট তৈরি হয়। এটা খুব ইন্টারেস্টিং ইনস্টিটিউট। আমি কেন বললাম তার পেছনে একটা কারণ আছে। আসলে যেটা আমি করতে চাইছিলাম ওটা আমি করতে পারছিলাম। খুব লোভনীয় চাকরিগুলোই ছেড়ে দিয়েছিলাম খুব ইচ্ছা করেই। তার জন্য বাড়িতে অনেক কথা শুনতেও হয়েছিল। তার প্রধান কারণ ছিল যে রুট অ্যান্ড কালচারকে নিয়ে আমি কাজটা করব, সেটা এই প্রেক্ষাপটে কোনো জায়গাতেই প্র্যাকটিস হয় না। শান্তিনিকেতনে হয় না, গভর্নমেন্ট আর্ট কলেজে হয় না, রবীন্দ্রভারতীতে হয় না, এমএস ইউনিভার্সিটি অফ বরোদাতে হয় না, দিল্লি কলেজ অফ আর্টে হয়, সোয়ান। এগুলো সব কিছুই ভীষণ পলিশ, ভীষণ
ভাবে সুপারফিশিয়ালি একটা ডায়াগ্রাম তৈরি করা থাকে সোশ্যাল স্পেসে, যেটা দিয়ে কোনো ইন্টারভেনশন হয় না বলেই আমার মনে হয়। যেটুকু হয় সেটা সার্টেন ক্লাস অফ পিপল বা স্টুডেন্টরা বেনিফিটেড হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার চ্যালেঞ্জটা আরও বেড়ে গেল, কারণ এখনও যারা আর্ট কলেজে পড়ান সবই আমার বন্ধুবান্ধব, তারা প্রত্যেকেই বলেছিলেন বড় রিস্ক নিবি লাইফে। আমি বললাম নিলাম, দেখা যাক কী করা যায়। এখন বিভিন্ন সার্কিটে গিয়ে, বিভিন্ন রুরাল বেল্টে গিয়ে আমাকে কাজ করতে হয় এবং সেখান থেকে শিল্পচর্চার যে মেন কী বলবো, তার যে শিকড় বাকড় সেটাকে তুলে আনাটা আমাদের কাজ। যেহেতু আমি একজন আর্টিস্ট, বেসিক্যালি আমি একজন আর্টিস্ট, একজন শিল্পী, আমি নিজে পেন্টিং করি, ড্রয়িং করি, ডিজাইন করি এবং আমার নিজের স্টুডিও রয়েছে। আমি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রিন্ট মেকিং করি এবং এই পদ্ধতিগুলো আমি জানি এবং জেনে নিতে আমাকে বছরের পর বছর পরিশ্রম করতে হচ্ছে। সুতরাং হেরিটেজটা যারা রক্ষা করবেন সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমরা সৃষ্টি করি, সৃষ্টি করার চেষ্টা করি মাত্র। আমার কাছে মনে হয় আমাদের ফ্যামিলির হিস্ট্রিটা সবথেকে বেশি প্রয়োজন যদি অন্যের হিস্ট্রি রাখার থেকে, আমার কাছে মনে হয়। আমরা ভীষণ অবজ্ঞা করি আমাদের ফ্যামিলি হিস্ট্রিকে, আমরা ভীষণ অবজ্ঞা করি। আমাকে কেউ কোনো চিঠি দিয়েছেন, কেউ লিখেছেন। রবীন্দ্রনাথ তো নিজের বাড়ির কথা লিখেছিলেন। আমরা এত রবীন্দ্রনাথ করি কেন? আমরা এত নজরুল করি কেন? আমরা আমাদের কেউ মারা গেলে বলি লেট এই গেছেন, আমরা কি কখনো বলি রবীন্দ্রনাথ লেট নজরুল বলি না? কারণ ওনাকে মনে করি আমরা জীবিত। লিওনার্দো দা ভিঞ্চির কথা স্যার বলছিলেন, আমার সুযোগ হয়েছিল ভিঞ্চির ছবি একদম ডিরেক্টলি দেখা, স্টাডি করার। লুক মিউজিয়াম মিউজিয়াম ওরসে তো প্রচুর কাজ দেখেছি। তো আমার কথা হচ্ছে যে এই ফ্যামিলি কালচার অ্যান্ড হিস্ট্রিটাই কিন্তু বেসিক্যালি একটা সময় হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার হয়। তাই আমার মনে হয় কোনো একটা সোশ্যাল গ্যাপ আছে। মানে আমি নিজে যেহেতু প্রচুর প্রোগ্রাম আমাকে কন্ডাক্ট করতে হয় এবং যেতে হয়, সেই সব বিষয়ে কাজ করতে হয়, আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো একটা জায়গায় আমি কেন আমাদের সেই জমি সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের যারা উদ্যোক্তা, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে আহ্বান করেছেন তাদের এই সেমিনারে বক্তা হিসাবে কিছু বলবার জন্য। প্রথমে এখানে যেটা সবাইকে নমস্কার জানাই। এখানে উপস্থিত অধ্যাপক অধ্যাপিকারা আছেন এবং ছাত্রছাত্রীবৃন্দ যারা রয়েছে। আমার আজকের মূল বিষয়, যেটা বক্তব্যের বিষয় হচ্ছে, প্রথমে স্থির করেছিলাম ইংরেজিতেই বলবো, কিন্তু পরে এটা বাংলাতেই বলার টাকায় মনস্থ করেছি। কারণ আমাদের পিতৃতুল্য অধ্যাপক চিত্রপদ পালিত মহাশয়, উনিও বাংলাতে বক্তারা কিছু বলুন ইতিহাস সংক্রান্ত ক্ষেত্রে, সেটাই তিনি পছন্দ করেন। আজ তার আশীর্বাদ ধার্য করে এখানে আমি বাংলাতে আমার যে
আজকে যে বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে মুর্শিদাবাদ চিত্রশৈলী উদ্ভব, বিকাশ এবং অবক্ষয়। এখন আমরা লক্ষ্য করে দেখেছি যে এই প্রাদেশিক মুর্শিদাবাদ চিত্রশৈলী সম্পর্কে আমাদের একাডেমিক জগতে এবং সরকারি মহলে একটা ঔদাসীন্য বিরাজমান বহু দশক ব্যাপী। আমার যতদূর পর্যন্ত জানা আছে যে আমাদের ভারত সরকারের যারা এই হেরিটেজ সংক্রান্ত বই প্রকাশ করেন, যেরকম পাবলিকেশন ডিভিশনস, ন্যাশনাল বুক ট্রাস্ট, তারা কোনোদিনই যতটা মুর্শিদাবাদ স্টাইল অফ পেন্টিং এর ইম্পর্টেন্স পাওয়া উচিত ছিল সেটা কিন্তু সেইভাবে কোনোদিনই আমরা দেখতে পাইনি। কিন্তু পাশাপাশি আমরা আর্ট স্টাইল অফ পেন্টিং এবং ওড়িশা পটচিত্র স্টাইল, এমনকি তাণ্ডব স্টাইল অফ পেন্টিং এর উপরে তাদের অনেক টাইটেল, বেশ কয়েকটি ভালো টাইটেল রয়েছে। কিন্তু মুর্শিদাবাদ স্টাইল অফ পেন্টিং এর ক্ষেত্রে আজও পর্যন্ত একটি টাইটেলও কিন্তু প্রকাশিত হতে আমরা দেখি। এখন এবার আমি আমার বক্তব্যের বিষয়ে প্রবেশ করি। অনেকটা সময়, কিছুটা সময় তো লাগবেই বিষয়টা বলবার জন্যে। মোটামুটি আমরা ধরে রেখেছি নিয়ে শিল্পতত্ত্ববিদ মহলে অভিন্ন মত নেই। সেক্ষেত্রে আমি নিজে মনে করি যে মুর্শিদকুলি খাঁ থেকে এবং মির্জাপুরের দ্বিতীয়বার নবাবী, যদিও তিনি তখন কোম্পানির ক্রীড়ক অবস্থায় নবাবী লাভ করেন, অর্থাৎ মোটামুটি 1717 থেকে আর 1765 মধ্যে এই সময়কালটা নিয়ে আমি আলোচনা করি। প্রথমে যেটা বলি যে সর্বভারতীয় প্রেক্ষাপটে অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের সার্বিক সংকটের কালে তৎকালীন পূর্ব ভারতে মুঘল চিত্রশৈলী উপধারা রূপে মুর্শিদাবাদ প্রাদেশিক চিত্রশৈলীর উদ্ভব ঘটে। প্রভিন্সিয়াল মুঘল স্টাইল স্বতন্ত্র চিত্রশৈলী রূপে মুর্শিদাবাদী শৈলীর উদ্ভব এবং সাহিত্যকাল প্রসঙ্গে শিল্পতত্ত্ববিদ এবং শিল্প ঐতিহাসিকদের মতপার্থক্য বিদ্যমান। তবে উদ্ভব এবং বিকাশের ক্ষেত্রে বাংলার নবাবদের স্বল্পকালীন পৃষ্ঠপোষণের ভূমিকা নিয়ে তারা অভিন্ন মতই প্রদর্শন করেছেন। আমার বক্তৃতাতে মোটামুটি এই মুর্শিদাবাদ চিত্রশৈলী সংক্রান্ত আলোচনা 1720 থেকে আর 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ নবাব মুর্শিদকুলি খানের শাসনকাল থেকে নবাব মির্জাপুরের দ্বিতীয় শাসনকাল পর্যন্ত আবর্তিত হবে। আলোচ্য বিষয়ে অনুপ্রবিষ্ট হওয়ার পূর্বে আমার মনে হয় 6টি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান অতীব জরুরি। 1. স্বল্পালোচিত এবং স্বল্পালোচিত ওই চিত্রশৈলী মৌলিক বিশ্লেষণী আলোকপাতে প্রয়াস হয়েছেন শিল্প বিশেষজ্ঞ রবার্ট স্কেলটন। তিনি 1956 সালে প্রথম মার্ক বিখ্যাত যেটা আর্টের যে জার্নালটা প্রকাশিত হয় দিল্লি থেকে, সেখানে তিনি এই বিষয়ে প্রথম সবার দৃষ্টি আকর্ষণ করেন। তারপর মিলরেড আর্চার, জেরেমিয়াল লস্টি, অ্যান্ড্রু টপসফিল্ড প্রমুখেরা। এখন এক্ষেত্রে তারা যে প্রশ্ন করতেই পারেন যে তাহলে আমাদের দেশীয় শিল্পতত্ত্ববিদদের সেক্ষেত্রে কোনো ভূমিকা ছিল কি? হ্যাঁ, কেউ কেউ কাজ করেছেন, কিন্তু টেক্সট স্টেটিং অ্যানালিটিক্যাল রিসার্চের ক্ষেত্রে আমি যাদের নাম করলাম, যে ইউরোপিয়ান স্কলারদের, তাদের কথা অবশ্যই আমাদের বিবেচনা করতেই হবে। সেই ধরনের টেক্সট এফর্ট সেইভাবে আমাদের দেশে কেউ করেছেন বলে আমার অন্তত জানা নেই। কাজ করেছেন কেউ, এখন এই ক্ষেত্রে কাজ করার সবচেয়ে অসুবিধার কথা ডক্টর অবনীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন যে ফার্সি ভাষায় যদি খুব ভালো দখল না থাকে তাহলে কিন্তু যেরকম মুঘল চিত্রশৈলী বা মুঘল চিত্রশৈলী যে আলোচনা করলাম, এই কারিগরি খাওয়ার সময় যখনই
মুর্শিদাবাদ চিত্রশৈলীর একটা ডেভেলপমেন্ট, একটা বিকাশ হলো। দীপক বড়া পান্ডে, উনি আশুতোষ বড়া পান্ডা, উনি আশুতোষ মিউজিয়ামের কিউরেটর। এই আশুতোষ মিউজিয়াম হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। মাননীয় সভাপতি, আমার সহবক্তা এবং আপনারা যারা সামনে আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জানিয়ে কয়েকটা বক্তব্য রাখার চেষ্টা করছি। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে যে আপনাদের জন্য একটু কষ্টই, অবশ্য আপনারা খুব কষ্ট করে এসছেন, সেই জন্য আমার খুব কষ্ট হয়েছে যে হচ্ছে যে সত্যি সত্যি। তারপরে আমি সবসময় বলি যে কমিউনিকেশনের ক্ষেত্রে শোনাটা সব থেকে কঠিন কাজ, বলাটা তুলনামূলকভাবে সোজা। কারণ একই জিনিস একই গান গাইতে গাইতে যেমন মানুষের হয়। সেই জন্য আমি প্রথমেই একটা কথা দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের যাতে কষ্টের আমি কোনো কারণ না হয়, সেইটা আপনারা একটু মাঝে মাঝে আমাকে সচেতন করবেন। হাত তুলে বা কোনো ইশারা করে বলবে যে কষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি চেপে যাব। সেইটা মানে একটা প্রতিশ্রুতি দেওয়াটা ভালো। আর একটা যেটা হচ্ছে যে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে যন্ত্রের অনেক সুবিধে আছে, যন্ত্রণাও আছে। সেটা হচ্ছে যে আমাকে তমালি ম্যাডাম যে জিনিসটা বলার জন্য বলেছিলেন, সেই ফাইল আমার খোলেনি। আপনারা জানেন ওই ফিজিক্স পরীক্ষা দিতে গিয়ে যাকে কেমিস্ট্রির খাতা কোশ্চেন এসেছে স্বপ্নে দেখি আমরা, সেই রকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু আপনারা ক্ষমাঘেন্না করে দেবেন, তাতে মোটামুটি উতরে যাওয়া যাবে। আর আমার একটা বাড়তি চাপ আছে, এখানে অধ্যাপিকা ডক্টর বৌমা মুখোপাধ্যায় আছেন, তিনি আমাকে মানে স্বাভাবিক আমরা অনেকদিন একসঙ্গে পথ চলছি, একটা বাড়তি চাপ আছে যে উনি আছেন, সেই জন্য উনি আমার পরীক্ষা হবে। যাই আমরা পথ চলি, আমার মনে হয় একটা খুব চেনা বিষয়, সেই জন্য আপনারা খুব কষ্ট পাবেন না, খারাপ লাগবে না মনে হচ্ছে আর কি। সেটা হচ্ছে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই দীনবন্ধু ইংলিশ কলেজের সীমা ম্যাডাম আছে, কমলিকা ম্যাডাম আছে, আরেকজন ম্যাডামও আছেন, হ্যাঁ, আর কলেজের কর্তৃপক্ষ এবং ইউএসসিকে, আর এখানে যারা আয়োজন করছেন প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের আগে তো আমি কৃতজ্ঞতা জানিয়েছি, আবারও জানাচ্ছি, আপনারা কষ্ট করে শুনবেন বলে। এইটা হচ্ছে আমি সহজ করে করেছিলাম, যাতে এইটা পরবর্তীকালে একটু ম্যানেজ করলাম একটা জিনিস। এটা হচ্ছে যে আপনারা এমনি পটচিত্র ব্যাপারটা সবাই জানেন না, তা আমি মানে কয়েক বছর আগে এখানে দু একজনই ছাত্রী আছেন দীনবন্ধু ইংলিশ কলেজে, তারা জানো, তোমরা জানো পট না, আমি পড়া করছি না, মানে হচ্ছে যে আসলে না জানলে একরকম বলতে হয়, জানলে একরকম বলতে হয়। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি সবাই জানেন, তাহলেও আমি একটু একটু করে সব কিছুই শিল্প তো বদলে বদলে যায়, সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করব। আজকের আমার একেবারেই যে বলার উদ্দেশ্য হচ্ছে যে পটচিত্র সম্পর্কে যাতে একটা প্রাথমিক ধারণা সবার আছে, তার থেকে আরেকটু যদি ধারণা আমার যে জার্নিটা আছে সেটা যদি আমি একটু বলতে পারি, এবং হচ্ছে যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটা আদৌ থাকবে কিনা, টিকবে কিনা, সেইটা আমরা একটু আলাপ আলোচনা করার চেষ্টা করব। এই লোকেশনটা হচ্ছে এখানে পিংলার পটুয়ারা আছেন, এই পিংলার লোকেশনটা এটা দেখানো হয়েছে। এটা আপনারা জানেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে ব্লক আছে, এই ব্লকে নয়া বলে একটা গ্রাম আছে। এবার নয়া কথা এখন সবাই জানে, পটের গ্রাম বললেই নয়ার কথা সবার আছে, কিন্তু আমি একটু সবাইকে সচেতন করার চেষ্টা করব। পটের গ্রাম মানে কিন্তু শুধু নয়া নয়, মানে সারা পশ্চিমবঙ্গে আরো অনেক পটের গ্রাম আছে, কিন্তু আমরা একটু জোর করি প্রচারের জন্য, যে কোনো মানে মিডিয়া বিভিন্ন রকম প্রচারে
শুধু নয়ার কথা আসে, কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে এখনও পটুয়ারা আছেন এবং তারা পদশিল্পের কাজ করেন। আপনারা আগে আলোচনায় যে অনুচিত্র দেখবেন মুর্শিদাবাদ জেলার, আমি যদি সময় সুযোগ পাই আপনারা যদি অনুমতি করেন এবং শিল্পটা একটা বাড়ির মতো না আরো বেশি হতো, তো সেইটা হওয়ার যে পুজো জন্য আমার পার্টি করতে ভালো লাগতো এবং গ্রামের লোকেরা খুশি হতো। হ্যাঁ, এটা হচ্ছে হাটসারাম যে আছে আপনার বীরভূম জেলা হাটসারাম দিয়ে বোলপুর ব্লকে, এইখানে দুর্গা পড়ে। এই মেদিনীপুরের কিছু জায়গায় আছে যেখানে দুর্গার মূর্তি হয়, এই পটে পুজো হয়, দুর্গা পটে পুজো হয়। এবং শুধু আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা জেলার পট কিন্তু রং এবং তাদের যে শরীরের গঠনে আলাদা। জানি পার্থক্য। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। সবটা এখানে বসে আছেন, আপনারা করতে পারেন। সম্পর্কে অবহিত এবং আমার মনে হয় যে এই ওয়েবসাইটে আপনারা যদি এই পদ সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেন, তাহলে হয়তো তো ওরা মানে অনিচ্ছাকৃতভাবে হলেও দেখবে এবং পদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এবং এই যে কালীঘাট থেকে যে পদ তৈরি হয়েছিল ছোটবেলায় আমি দেখেছিলাম, সেই পটের যে বৈচিত্র্য সেটা কিন্তু এখন আর কেউ মনে করি না, কিন্তু কখনো কখনো ছবির মধ্যে নিয়ে দেখলে ভালো লাগে। সেদিন আমার পটের ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে যে হস্তশিল্প মেলা, আপনারা জানেন 365 দিনই মেলা হয়, কোথাও পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও হস্তশিল্প মেলা হচ্ছে। এবার সেক্ষেত্রে পটুয়ারা যাচ্ছেন, মানে যাদের মোবিলিটি খুব হাই, পটুয়ারা তাদের মাঠে পড়ে, পটুয়ারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। সেই কারণে পটুয়াদের কথা ইয়াং জেনারেশন জানে, মানে যদি আমি জেনারেশন ওয়াইজ ধরি, না না, জেনারেশনে অনেক কিছুই জানে, হয়তো আর কি জানে মানে তারা তো হ্যাঁ পটুয়া পাটের কথা শুনতে। যে আমি যেখানে পড়াই সেখানে পড়াই কম্পিউটার সায়েন্স, তো ওখানে বিটেকের একটা ছাত্র ছিল, তাকে ক্লাসে দেখতাম বসে বসে ঘুমোচ্ছে, মানে ঝিমুনি। হ্যাঁ, তো তাকে দেখতাম ক্লাসে বসে বসে ঝিমোচ্ছে এবং কোনো পড়া খুব একটা শুনতো না। তখন আমি একদিন ক্লাসের বাইরে থেকে জিজ্ঞেস করলাম যে তুমি তো ভালো র্যাঙ্ক করে এসছো, জয়েন্ট এন্ট্রান্সে তোমার খুব ভালো র্যাঙ্ক ছিল, কিন্তু তুমি তো পড়াও শুনছো না আর ক্লাসে বসে বসে ঝিমোচ্ছ, মানে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছো, মাঝে মাঝে মোবাইল দেখছো, মোবাইলে কী সব করছো, আবার ঘুমিয়ে পড়ছো, ক্লাসে তো কোনো পড়াই শুনছো না তুমি। তখন সে মাথা নিচু করে বলে, হ্যাঁ স্যার ঠিকই, আসলে আমার খুব ঘুম পায়, রাতে ঘুমোই না, রাতে ঘুমানোর সময় পাই না। কেন রাতে ঘুমানোর সময় পাও না কেন? না আসলে আমি একটা বিজনেস করি। তো কিসের বিজনেস করছো? যে আমি এই যে বিভিন্ন পট আছে, কেটলি, কাপ ইত্যাদি যত রকমের এই পটারিসের যা যা প্রোডাক্ট আছে, সেখানে আমি ওই পিংলা অঞ্চলের বিভিন্ন পটুয়াকে দিয়ে ছবি আঁকাই। আমার একটা টিম আছে, তো আমরা সবসময় মোবাইলে কানেক্টেড থাকি, আমাকে সবসময় দেখতে পাই কি মেসেজ আসছে, আমাকে বিজনেসটা চালাতে হচ্ছে। তো সেই ছবিগুলো আঁকিয়ে আমি ওগুলোকে খুব বড় বড় জায়গায়, হোটেলে, এয়ারপোর্টে, বিভিন্ন জায়গায় আমি আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, আমি এই বিজনেসটা করছি। তখন ও ফার্স্ট ইয়ারে পড়ে, এরপর সেকেন্ড ইয়ারে পড়লো, থার্ড ইয়ারে পর তার বিজনেস ক্রমশ বাড়তে শুরু করে দিল। তারপরে যখন ফোর্থ ইয়ারে যখন বিভিন্ন কোম্পানি ক্যাম্পাসিং ইন্টারভিউ করতে আসছে চাকরির জন্য, ও তো ক্যাম্পাসিংয়ে বসলো না, ও তখন বিরাট বড় একজন এন্টারপ্রেনিয়ার হয়ে গেছে। ও তখন চাকরি দিচ্ছে, ও চাকরি করবে কি। তো তার নাম রণদীপ সাহা। এখানে যারা আছেন কেউ কি জানেন তাকে? কেউ জানতে পারে? মানে যতটুকু আর কি ন্যাশনাল মিউজিয়াম দিল্লিতে দেখেছি, গ্যালারি বা যেটুকু জানা, মানে
ইমেজের পেন্টিং প্রথম বলা যায় অষ্টসহস্র প্রজ্ঞাপাল বেঙ্গলে পাওয়া যেত। তারপরে জৈন শৈলী পেন্টিং হচ্ছে পাটুলি প্রাচীর। হ্যাঁ, তারপরে জৈন শৈলী সেই গ্রাম থেকে সাত অংশের দরবার তার যখন তাকে নিয়ে আসে হ্যাঁ, এবার মানে আমি মানে আমি জাস্ট ক্রোনোলজিক্যালি বলছি। তারপরে আপনার জৈন শৈলী থেকে এবার মুঘল কোড থেকে আপনি বলছেন এটা মাঝখানে একটা বিষয়ে আলোচনা করতে সম্ভব অনেকে প্রশ্ন করতে পারে সুলতানি আমলে অনুচিত থেকে কোনো দর্শন পাওয়া গেছে একটাই মাত্র পুঁথি পাওয়া গেছে স্ক্যান্ডার না আলেকজান্ডারের কোনো আইটেম মানে আমার ওইটা জিজ্ঞাসা ছিল যে ওই ব্রিজটা আর কি, এটা একটা জিজ্ঞাসা ছিল। তো ন্যাচুরালি মুকুল কোল্ডের পরে যখন ফানুছে তখন আপনার বাংলা বাসুনি জায়ু নেওয়ারি বেগানি তারপরে আপনার মুর্শিদাবাদের কিছু আলাদা স্টাইল না বলছি ওটা গোল্ড হচ্ছে দরবার কোপ দিয়েছে অবশ্যই কিন্তু ওগুলো পরবর্তীকালে এগুলো ডেভেলপমেন্টটা তো শুরু হলো মেনলি সব থেকে 18th সেঞ্চুরি। আমার এত মানে সেটাই বলছি সেই কোথা থেকে যে কাঠ ধরা চলতে থাকে এটা একটা মানে নায়ক নায়িকা ভাই একদমই তাই। এবং আরেকটা আপনিও বলেন খুব ভালো লাগলো যে জানতাম না হর্ষবর্ধনের বাবার কথা। আমার তখন মনে হচ্ছিল এই নায়ক নায়িকার যে আমরা শৃঙ্গার সম্ভব শৃঙ্গার বা বিপ্রলম্ব শৃঙ্গার যখন রসের কথা, তো আপনার পুরাণে উষা অনিরুদ্ধ বিয়ের কথা আছে। বিষ্ণু যে পুরাণ ভাগবত পুরাণ সেখানে আছে উষা যখন পটচিত্র দেখেছেন অনিরুদ্ধ দেখে প্রেমে পড়েছেন। মানে তাহলে 7th সেঞ্চুরি